নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা বেলকুঁড়ি। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। আষাঢ় মাস, ছুটির দিন। সকাল হইতে আকাশ ভাঙিয়া বৃষ্টি নামিয়াছিল। অপরাহ্নে পরিষ্কার হইয়া গিয়াছে। বর্ষণ সিক্ত তরুলতা মেঘান্তরিত সূর্যকিরণে চিকচিক করিতেছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট সমরেন্দ্রনাথের গৃহে নিয়মিত বৈঠক বসিয়াছে। ছুটির দিন বলিয়া এবং সমস্ত দিন নিরবসর বৃষ্টিপাতের পর হঠাৎ আকাশ নির্মুক্ত হইয়া সকলের মনে একটা অপ্রত্যাশিত উল্লাস উপস্থিত হওয়ায় বেলা 4টা হইতেই বৈঠকিরা আসিয়া জুটিয়াছে। দুইখানা বড় তক্তপোষ পাশাপাশি স্থাপিত, তাহার উপর পরিচ্ছন্ন ফরাস পাতা, চতুর্দিকে 7-8খানা চেয়ার ইতস্তত বিক্ষিপ্ত। একদিকে টানা সুতার কাজ করা শুভ্র আস্তরণ আবৃত একটা বেতের গোল টেবিলের উপর কাঠের চারকোনা বারকোশ করিয়া ক্ষণে ক্ষণে পেয়ালা পেয়ালা চা এবং বর্ষাদিন ভোজ্য নানাবিধ মুখরোচক খাদ্য আসিয়া পড়িতেছে। কাড়াকাড়ি করিয়া সকলে লুটিয়া খাইতেছে। ফরাসের উপর একটা কালো রঙের বক্স হারমোনিয়াম খোলা পড়িয়া আছে। এক ব্যক্তি, এ বৈঠকের ইনি নিয়মিত গায়ক, খাদ্য এবং পেয়র প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখিয়া অবসর মতো হারমোনিয়ামের একটা চাবি টিপিয়া সুর জমাইবার চেষ্টা করিতেছেন। পেয়ালা পাত্রে টুংটাং ধ্বনি, কথাবার্তার কলরব, হাস্য পরিহাসের কলোচ্ছ্বাস হারমোনিয়ামের এই একটানা সুরের স্রোতে পড়িয়া ক্রমশ যেন বাধ্য হইয়া বাঁধিয়া আসিতেছে। এমন সময়ে ফণীন্দ্র বলিল, আজ আর গান নয়, আজকেও মজার গল্প বলো। গরম চার ফুলুরির সঙ্গে মুখরোচক হবে। ইহার উত্তর দিল একটি তরুণ যুবক, নাম মলয়। সরকারি তোষাখানার ইনি একজন উচ্চ কর্মচারী। চিত্তভূমি প্লাবিত করিয়া সাহিত্যের মৃদু মন্দাকিনী প্রবাহিত ব্যাংকের টাকা পয়সা হিসাবের উত্তাপে এ পর্যন্ত যাহা বাষ্পীভূত হইতে আরম্ভ করে নাই। মলয় বলিল, গল্পই যদি বলতে হয় তাহলে এমন ভাবঘন বর্ষার দিনে মজার গল্প কিছুতেই খাপ খাবে না। তার চেয়ে প্রত্যেকের নিজ নিজ জীবনের গভীরতম অনুভূতির ঘটনা খুলে বলা যাক। এমন হওয়া চাই যা একটা ছোট গল্পের বনেদ হতে পারে। ভূপতি নড়িয়া চড়িয়া ভালো করিয়া বসিয়া বলিল, মন্দ নয়, এ ব্যবস্থায় বর্ষার সন্ধ্যাটা জমবে ভালো। এ ব্যবস্থায় ইহার একটু বিশেষ স্বার্থ এই ছিল যে ইনি একজন মাসিক পত্রের কথা সাহিত্যিক। যদি কোনো গল্প হইতে প্লটের কিছু ইঙ্গিত পাওয়া যায়, তদ্বারা কিছু সুবিধা করিয়া লইতে পারিবেন। এবার কথা কহিল সমরেন্দ্র। বৈষ্ণবতার উদার প্রবাহের সহিত নিজ জীবনধারা মিলিত করিয়া ইনি দিনাতিপাত করিতেছেন। নিখিল মানবচিত্ত একীভূত করিবার শক্তি একমাত্র বৈষ্ণব ধর্ম এবং তদন্তর্গত সংকীর্তনের আছে বলিয়া ইনি একান্তভাবে বিশ্বাস করেন। সমর বলিল, যে জিনিসটা ধ্রুব জমত সেটা ছেড়ে দিয়ে শেষকালে বর্ষার সন্ধ্যাটা মাটি না হয়। কীর্তনের চেয়ে বেশি জমে এমন জিনিস কম জানা আছে, অবশ্য পরনিন্দা ছাড়া। বলিয়া হারমোনিয়ামটা একটু ঠেলিয়া সরাইয়া দিয়া ভূপেন ঈষৎ মুখ বাঁকাইয়া বসিল। গান গাহিয়া এবং শুনাইয়া যে আত্মপ্রসাদ লাভ করিবার বাসনা তাহার মনের মধ্যে ছিল, তাহাতে বাধা পড়ায় সে মনে মনে ঈষৎ ক্ষুণ্ণ হইয়াছিল। ভূপেনের সংক্ষিপ্ত কিন্তু সারবান মন্তব্যে সকলে হাসিয়া উঠিল। বৈঠকীদের মধ্যে একজন ছিল যাহার নাম হরিপ্রকাশ। সরকারি কৃষি বিভাগে সে বড় কর্ম করে। কৃষিবিদ্যা শিক্ষার জন্য তাহাকে ইংল্যান্ড এবং আমেরিকায় যাইতে হইয়াছিল। সম্প্রতি অসুস্থতা হেতু দীর্ঘ অবসর লইয়া
বিশ্রাম ভোগ করিতেছে। সে কহিল, প্রথম পালা যদি আমাকে দেন, তাহলে আমি যখন সাউথ ক্যারোলিনার চার্লস্টন শহরে ছিলাম। প্রস্তাবটা শেষ হইবার অবসর পাইল না। একটা ইজি চেয়ারের অদৃশ্য ক্রোর হইতে সহসা উঁচু হইয়া উঠিয়া বসিয়া দৃপ্ত স্বরে যতীন্দ্র বলিল, সে আবার কোথায়? ক্ষণকাল নিঃশব্দে যতীন্দ্রের প্রতি চাহিয়া থাকিয়া হরিপ্রকাশ বলিল, কেন, ইউনাইটেড স্টেটস অব আমেরিকায়। তা হলে চলবে না বলিয়া যতীন্দ্রমোহন পুনরায় ইজি চেয়ারের গর্ভে মিলাইয়া গেল। হরিপ্রকাশ প্রবলভাবে ঋজু হইয়া উঠিল। ভ্রু কুঞ্চিত করিয়া উষ্ণস্বরে বলিল, কেন চলবে না শুনি? আমেরিকায় কি গভীর অনুভূতির কোনো ঘটনা ঘটতে পারে না? যতীন্দ্র বলিল, না না মশাই, আপনি যে কথায় কথায় আমেরিকার কথা বলে আমাদের কাবু করে রাখবেন, তা কিছুতেই চলবে না। দেশের কোনো কথা যদি জানা থাকে তো বলুন, হ্যাঁ বুঝতে পারি। তা নয় প্রতি কথায় সাগর পাড়ে লাফ দিলে চলবে কেন? কথাটার কি উত্তর দেবে হরিপ্রকাশ বোধ হয় তাই মনে মনে ভাজিতেছিল। ইত্যবসরে ভূপতি উত্তর দিল, বলিল, ক্রমবিকাশের ফলে যতীনবাবুর একটা দিক কিরকম দুর্বল হয়ে গেছে দেখুন। ওর বোধশক্তি পর্যন্ত সাগর লঙ্ঘন করতে অনিচ্ছুক, অথচ ক্রেতা যুগে সশরীরে যখন। যতীন্দ্র পুনরায় স্প্রিংয়ের পুতুলের মতো লাফাইয়া উঠিয়া চিৎকার করিয়া বলিল, অ্যানথ্রোপোলজি কোনো ফর্মে আর চালাতে পারবেন না, তা বলছি। ক্যাটলগের 2-4 পাতা উল্টে পাল্টে আপনি যে ছলে ছুতোয় সুবিধা পেলেই অ্যানথ্রোপোলজির বিদ্যা ছাড়বেন, তা হবে না। তাছাড়া রসিকতা জিনিসটা যত সহজ বলে আপনি মনে করেন, সত্যি সত্যি তত সহজ নয় ভূপতিবাবু। রসিকতার প্রাণ হচ্ছে নূতনত্ব। দোহাই আপনার, ত্রেতা যুগের পচা পরিহাস করে কলিযুগের প্রাণান্ত করবেন না। তাহলে পরিহাস পরিত্যাগ করে প্রমাণেরই একটা কথা বলি। ক্রমবিকাশের গুণে বন মানুষ যে ক্রমশ মানুষ হয়ে উঠেছে, তার প্রমাণ বন মানুষ এখন ক্রমে ক্রমে মানুষের ব্যবহার উপযোগী অনেক জিনিসই ব্যবহার করতে আরম্ভ করেছে, মাই ইজি চেয়ার পর্যন্ত। বলিয়া ভূপতি মৃদুভাবে হাস্য করিল এবং তাহার সহিত অপর সকলে অপরিমিত হাসিতে লাগিল। এক পক্ষে যতীন্দ্র এবং অপর পক্ষে পৃথকভাবে ভূপতি এবং হরিপ্রকাশের মধ্যে যে মানসিক বৃত্তি বর্তমান ছিল, ভূপেন তাহার আখ্যা দিয়াছিল অহিনকুলের সম্পর্ক। ইহাদের পরস্পরের মধ্যে এমন একটা রণপ্রবণতা ছিল যে দেখা হইবা মাত্র ইহারা মনে মনে তাল ঠুকিতে আরম্ভ করিত এবং যুদ্ধ ঘোষণা করিবার প্রথম সুযোগ পাইলে দ্বিতীয় সুযোগের জন্য কেহ অপেক্ষা করিত না। অদূরে একটা চেয়ারে নরেশ চুপ করিয়া বসিয়াছিল। এতক্ষণে সে কথা কহিল, বলিল, আমি একটা গল্প বলতে পারি, যার মধ্যে খুব গভীর কোনো অনুভূতির সন্ধান না পেলেও সামান্য একটু পেতে পারো। কিন্তু তোমরা পরস্পরে ঝগড়াই করবে না গল্প শুনবে? চতুর্দিকে সমবেত ধ্বনি উঠিল, গল্প শুনবো নরেশদা। দলের মধ্যে নরেশ বয়োজ্যেষ্ঠ বলিয়া সকলে তাহার সহিত জ্যেষ্ঠ ভাইয়ের মতো ব্যবহার করিত। একজন বলিল, শিকারের গল্প নাকি নরেশদা? নরেশ একজন সুদক্ষ শিকারী। বাঘ ভালুকের মুন্ড এবং হরিণের চামড়া নির্বিরোধে তাহার বৃহৎ বৈঠকখানার 4টি দেওয়াল এবং কক্ষতল সম্পূর্ণভাবে আবৃত করিয়াছে। সে বলিল, শিকারী একরকম বটে, তবে বনের নয়, মনের। কথাটা যে জমাটি তাহাতে সন্দেহ ছিল না। বলুন নরেশদা বলিয়া সকলে অশ্রুত কাহিনীর কৌতূহলের প্রত্যাশায় নিবিষ্ট হইয়া বসিল। নরেশ বলিতে আরম্ভ করিল, সে আজ প্রায় 30 বছর আগেকার কথা। তখন আমরা দেওঘরে থাকি। সবেমাত্র MA পাশ করে ডেপুটিগিরির জন্য চেষ্টা করছি। গ্রীষ্মকাল, বৈশাখের শেষ। দিনের বেলা ঘরের দরজা জানলা বন্ধ করে বন্দি হয়ে, আর রাত্রে খোলা মাঠে তাপক্লান্ত অবশ দেহকে মেলে দিয়ে কোনো রকমে দিনাতিপাত করছি।
এমন সময় সরকারি চিঠি এলো যে নির্দিষ্ট দিনে মজফ্ফরপুরে ত্রিহুতের কমিশনার বাহাদুরের কাছে উপস্থিত হয়ে চেহারা আর চাল দেখিয়ে আসতে হবে। অর্থাৎ ডেপুটিগিরির চক্করে জফি ম্যাজিস্ট্রেটের তাড়নায় কতটা দৌড় দিতে সক্ষম হব কমিশনার সাহেব তার একটা আন্দাজ নেবেন। সেই সরকারি চিঠির সঙ্গেই আরেকটি বেসরকারি চিঠি এলো কমিশনারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিতোষ মৈত্রের। ইনি বাবার একজন পুরনো অন্তরঙ্গ বন্ধু। সরকারি চিঠিখানি রওনা করেই একখানি চিঠি দিয়েছেন যাতে আমি নির্দিষ্ট দিনের কয়েকদিন পূর্বেই অর্থাৎ অবিলম্বে মজফ্ফরপুরে তার কাছে উপস্থিত হয়ে একটু দলনমলন গ্রহণ করি আর চালচলন শিখি। বাবার মুখে শুনলাম তার বন্ধুটি একজন নামজাদা সহিস, স্বয়ং গভর্নমেন্ট তাহাকে বাহাদুর বলে স্বীকার করেছেন। মুখবন্ধেই গল্পটি জমিয়া উঠিয়াছিল। যতীন্দ্র ইজি চেয়ারের গর্ভ হইতে উঁচু হইয়া উঠিয়া হরিপ্রকাশের প্রতি তীক্ষ্ণ কটাক্ষক্ষেপ করিয়া বলিল, কেমন জমছে না মজফ্ফরপুরের গল্প? অনুভূতির আমেজ পাওয়া যাচ্ছে না? এমন মধুর দেওঘর মজফ্ফরপুর ছেড়ে কোথায় হামস্টোন না ফার্মস্টোন? তীব্র কণ্ঠে ভূপতি বলিয়া উঠিল, নো ইন্টারাপশন প্লিজ, সাইলেন্স বলিয়া চিৎকার করিয়া যতীন্দ্র ইজি চেয়ারের মধ্যে ডুবিয়া গেল। হাসির একটা উচ্চ কলরোল উঠিল। নরেশ পুনরায় বলিতে লাগিল, বাবা বললেন দেরি না করে বেরিয়ে পড়তে, কিন্তু বাইরের দিকে তাকিয়ে একেবারে ইচ্ছা হলো না। মনে পড়ল সেই রসঘন অমৃতময় বাণী, অসহ্য বাতোদ্গত রেণুমণ্ডলা প্রচণ্ড সূর্যা তপতা পিতামহী ন শক্কতে দ্রষ্টুমপি প্রবাসীভি প্রিয়া বিয়োগানল দগ্ধ মানসই। প্রিয়া বিয়োগানল দগ্ধ প্রবাসী যে সূর্যা তপা পিতামহীর দিকে তাকাতে পারে না, আমাকে তার মধ্যে প্রবেশ করতে হবে। বুঝলাম শ্বশুরের আহ্বানের চেয়েও কমিশনারের আহ্বান প্রবল। কিন্তু পঞ্জিকার প্রসাদে একদিন যাত্রা পেছিয়ে গেল। পরদিন পিঠে যোগিনী বেঁধে পকেটে ফুল বেলপাতা পুড়ে মাহেন্দ্রক্ষণে বেরিয়ে পড়লাম। শুভক্ষণের অনুরোধে বেরোতে হলো সকালবেলার গাড়িতে। যোশীডি পর্যন্ত একরকম কাটল মন্দ না, কিন্তু তারপর রৌদ্র বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপ এমন বাড়তে লাগলো যে মনে হচ্ছিল সমস্ত পৃথিবীতে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। বেলা 2টো আন্দাজ যখন গাড়ি মোকামা ঘাটে পৌঁছল, তখন সত্যই প্রচণ্ড সূর্যাতপা পিতামহী। সুটকেস আর হোল্ডলটা একটা কুলির মাথায় তুলে দিয়ে স্টিমারে এসে আশ্রয় নিলাম। শুনলাম একটা পূর্বগামী গাড়ি এলে তার প্যাসেঞ্জার নিয়ে তবে স্টিমার ছাড়বে। তার এখনও প্রায় 2 ঘন্টা দেরি। যে দুঃখ থেকে অব্যাহতির কোনো উপায় নেই, সে দুঃখ যতটা সম্ভব নির্বিকার চিত্তে বহন করাই বুদ্ধিমানের কাজ। সাদা রঙের ইন্টারমিডিয়েট ক্লাস লেখা একটা বেঞ্চের সামনে আমার আসবাব রেখে কুলি বললে, বেঞ্চে অবিলম্বে একটি স্থান অধিকার না করলে সারা পথ দাঁড়িয়ে যাবার আশঙ্কা আছে। হিতবাক্য অবহেলা না করে বেঞ্চের এক প্রান্তে স্থানাধিকার করে বসলাম। ইচ্ছে হচ্ছিল একটু ঘুরে ফিরে জাহাজের কলকবজা লোকলস্কর দেখে আসি, কিন্তু সাহস হলো না। ফিরে এসে যদি দেখি পরিত্যক্ত স্থানটি অধিকৃত অথবা সুটকেসটি অদৃশ্য হয়েছে, তাহলে ক্ষোভের অন্ত থাকবে না। অগত্যা স্বস্থানে প্রতিষ্ঠিত থেকেই সম্মুখে যা দেখতে পাওয়া যায় তাই দেখে শুনেই মনকে যথাসম্ভব উল্লসিত করবার চেষ্টা করতে লাগলাম। কিন্তু সময়ের পায়ে কে যেন পাথর বেঁধে দিয়েছিল। সে যেন কিছুতেই চলতে চায় না। 2 ঘন্টার মধ্যে 3 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে মনে হচ্ছে। এমন সময়ে আপার ডেক থেকে সিঁড়ি বেয়ে বিলিতি স্যুট পরা একজন বাঙালি ভদ্রলোক তাড়াতাড়ি নেমে আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, মশাই 42 ডাউন কখন এখানে ডিউ বলতে পারেন? মাথা নেড়ে বললাম, আমি প্যাসেঞ্জার, গাড়ির নম্বর আর টাইম মুখস্থ নেই তো। সুটকেস থেকে টাইম টেবিল বার করে বলতে পারি। তার সময় হবে না বলে দ্রুত বেগে তিনি কাঠের পুল দিয়ে প্ল্যাটফর্মের দিকে ধাবিত হলেন।
গৌরবর্ণ স্থূলদেহ, মাথার 3/4 জুড়ে টাক। দেখলেই মনে হয় দেহে বহু ব্যাধি এবং ব্যাংকে বহু অর্থ আশ্রয় পেয়েছে। মিনিট 5 পরেই 42 ডাউন এসে উপস্থিত হলো এবং তার থেকে যাত্রীর দল নেমে পিঁপড়ের সারের মতো পুল দিয়ে স্টিমারে এসে উঠতে লাগল। ভিড় যখন প্রায় শেষ হয়ে এসেছে তখন চোখে পড়ল সেই স্যুট পরা ভদ্রলোকটি আসছেন। পিছনে একটি 19-20 বছর বয়সের তরুণী। ছিপছিপে গড়ন, গৌরবর্ণ মুখখানি রোদ খেয়ে বেদানার রং ধারণ করেছে। তার মধ্যে নীলচে আভার চোখ দুটি অপরিসীম বিহলতায় চঞ্চল। ইজি চেয়ারের গর্ভ হইতে পুনরায় উত্থিত হইয়া যতীন্দ্রমোহন বলিল, খাসা জিনিস, বলে যান নরেশদা, বলে যান। শুইয়া পড়িবার সময়ে হরিপ্রকাশের দিকে একটা বক্র তীব্র দৃষ্টি ফেলিয়া অর্ধোচ্চস্বরে বলিল, ফার্মস্টন। সুন্দরী তরুণীর আকস্মিক আবির্ভাবে সকলে এতই তন্ময় হইয়া গিয়াছিল যে রসভঙ্গের ভয়ে যতীন্দ্রমোহনের কথায় কেহ সাড়া দিল না। নরেশ সহাস্যমুখে বলিতে লাগিল, শ্রেয় এবং হেয়র প্রভেদ আমি করিনে, এ অপবাদ আমার পরম শত্রুও দেবে না। সুতরাং অবিলম্বে আমার কৌতূহল প্রৌঢ় অভিভাবকটিকে পরিত্যাগ করে তরুণীর উপর 16 আনা পড়েছিল। তার প্রমাণ পেলাম যখন তারা আমার পাশ দিয়ে সিঁড়িতে উঠতে যাচ্ছে, তখন দুজনেরই মুখের মধ্যে একজনের মুখ ক্রোধে লাল, অপরজনের লজ্জায় রক্তিম। মনে মনে প্রৌঢ় ভদ্রলোককে সম্বোধন করে বললাম, আপনি অবশ্য চড়ছেন, কিন্তু কি করা যায় বলুন। আপনার সঙ্গিনীটি যদি কৃষ্ণবর্ণা স্থূলদেহা হতেন তাহলে তো কোনো গোলই ছিল না। অমন একটি উপাদেয় বস্তু নিয়ে আপনি অবলীলাক্রমে পথে ঘাটে বেরিয়ে বেড়াবেন আর গুণগ্রাহী ব্যক্তিরা চোখ ফিরিয়ে ফিরিয়ে চলবে, পৃথিবীকে এত নিরাপদ স্থান মনে করবেন না। জাহাজ ছেড়ে দেওয়ার পর একবার ইচ্ছা হলো আপার ডেকটা একটু ঘুরে আসি, কিন্তু প্রৌঢ় ব্যক্তিটির রোষ উদ্রিক্ত করবার ভয়ে বিরত হলাম। সামান্য অর্থ বাঁচাবার লোভে সেকেন্ড ক্লাসের টিকিট কিনিনি, সেই অনুশোচনায় মন কাতর হয়ে উঠল। যা হোক, ভবিষ্যতের গর্ভে সৌভাগ্য হয়তো একটু বেশি মাত্রায় নিহিত আছে, সেই সান্ত্বনায় মনকে প্রবোধ দিয়ে বেঞ্চের ওপরেই বসে রইলাম। সেমারিয়া ঘাটে স্টিমার লাগতেই মাল সংগ্রহোৎসুক কুলির দল লাফালাফি করে স্টিমারে এসে ঢুকল। আমার মাল দুটি একজন কুলির মাথায় তুলে দিয়ে দাঁড়াতেই দেখি ফুলটিকে পিছনে রেখে কাঁটা হয়ে ভদ্রলোক সিঁড়ি বেয়ে নেমে আসছেন। চোখের দৃষ্টি আমার উপর পড়তে গোলাপের কাঁটারি মতো তীক্ষ্ণ হয়ে উঠল। নিম্নকণ্ঠে আমার কুলিকে অপেক্ষা করতে বললাম, ভিড় একটু কমুক, তারপর যাওয়া যাবে। পাশ দিয়ে যাবার সময়ে ভদ্রলোকটি বক্র কটাক্ষে একবার আমার প্রতি দৃষ্টিপাত করলেন। দৃষ্টি কঠোর, উৎসাহজনক তার মধ্যে কিছুই নেই, কিন্তু পুরস্কৃত হলাম পর মুহূর্তেই। মেয়েটি হঠাৎ চেয়ে দেখলে, হয়তো অতর্কিতভাবেই, চোখে চোখে মিলিত হওয়ার পর কিন্তু অতি সুস্পষ্টভাবেই গোলাপি মুখখানির উপর একটা রক্তচ্ছ্বাস খেলে গেল। মনে হলো তার মধ্যে নিষেধের রক্তপতাকা নেই। মনে হলো ভিড় কমেছে। কুলিকে অনুসরণ করতে ইঙ্গিত করে মেয়েটির পিছনে পিছনে চললাম। ছেলেবেলা থেকে লব্ধং নৈব পরিত্যাজ্যত কথাটা মেনে চলি। 16 আনা পেলাম না বলে 8 আনাকে কখনো উপেক্ষা করিনি। বাঘ না পেলে হরিণ শিকার করি, হরিণ না পেলে পাখি। যে ফুলকে সম্মুখ থেকে দেখবার সৌভাগ্য হলো না, পিছন দিক থেকে তাকে দেখতে পেলে ছেড়ে দেওয়া বুদ্ধিহীনতা বলেই মনে করি। তাছাড়া কোনো সুন্দরী তরুণীকে অনুসরণ করবার সৌভাগ্য তোমাদের কারো যদি কখনো হয়ে থাকে, তাহলে মনে মনে নিশ্চয়ই স্বীকার করছো যে তার চলনের লীলায়িত ভঙ্গি, আলগা বাঁধা খোঁপার অপরূপ জটিলতা, সুগঠিত কাঁধ দুটির সুমধুর বক্রতা কোনো কিছুই অবহেলার বস্তু নয়। একটা যুক্ত কণ্ঠস্বর ধ্বনিত হইল, নিশ্চয় নয়, নিশ্চয় নয়। নরেশ বলিল, বেশ কথা, তাহলে আর একটা কথাও পরিষ্কার করিনি।
সুন্দর জিনিসের প্রতি আমাদের চোখ যে আকৃষ্ট হয় সেটা আমাদের মনের স্বাভাবিক ধর্মে। সুন্দরী তরুণী যে সুন্দর জিনিস তাও অস্বীকার করবার উপায় নেই। সুতরাং এই মেয়েটির প্রতি আমি এ পর্যন্ত যা মনোযোগ দেখিয়েছি, যে রুক্ষ নীতিশাস্ত্রের মতে তা অসদাচরণ, তাকেই কোথায় নিক্ষেপ করা উচিত বলো দেখি? ভূপেন বলিল, ভাগীরথী গর্ভে। নরেশ বলিল, ঠিক কথা, সেই হিসেবে প্রৌঢ় ভদ্রলোকটিকেও ভাগীরথী গর্ভে ঠেলে ফেলে দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে স্টেশনের প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলাম। এর মধ্যে ভদ্রলোকটি 4-5 বার ফিরে ফিরে আমাকে দেখেছেন এবং তার সঙ্গিনীর সহিত আমার সান্নিধ্য লক্ষ্য করে প্রতিবারই আমার প্রতি অগ্নিবর্ষণ করেছেন। গাড়ি প্ল্যাটফর্মে লেগেছিল এবং সম্মুখেই ছিল ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসের কামরাগুলি। ভদ্রলোকটি তাড়াতাড়ি মেয়েটিকে একটা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে তুলে দিয়ে জিনিসপত্র নিয়ে নিজে উঠে বসলেন। আমি মনে মনে হেসে বললাম, অত ব্যস্ত কেন হে বাবু, আমি তোমার সঙ্গিনীটিকে হরণ করব না। সে কালও নেই, সে পাত্রও নই। একখানা কামরার পরেই ইন্টারমিডিয়েট ক্লাস ছিল, তাইতে উঠে বসলাম। অপরাহ্ন তখন সন্ধ্যার আগমনী সূচনায় শান্ত হয়ে এসেছিল। নদীতটে, নদীবক্ষে, আকাশে সন্ধ্যার মায়া ছড়িয়ে পড়েছে। মনটাকে সেই ধূসর স্নিগ্ধতার মধ্যে স্নান করিয়ে নিয়ে সেকেন্ড ক্লাসে অবস্থিতা অপরিচিতা সহযাত্রিনীকে মনে মনে সম্বোধন করে বললাম, হে মুগ্ধকারিণী, আবার কখনো তোমার দেখা পাবো কি জানি নে। রাত্রির ঘন তিমিরান্তরালে কে কোন দিকের পথে কখন নেবে যাবে তা কেউ জানে না। কিন্তু এ কথা জানি, আমার উৎসুক চিত্তপটে তুমি তোমার অতল নীল চোখ দুটি স্থাপিত করে যে তারকা রচিত করেছ তা কখনো অপসৃত হবে না। তোমার নিরতি সাবধানী অভিভাবক যাই ভাবুন, আমি মনে মনেও তোমার প্রতি কোনো অশিষ্ট আচরণ করিনি। তোমার অপরূপ লাবণ্যের প্রতি অমনোযোগী না হয়ে তাকে তার যথার্থ মর্যাদায় স্বীকার করেছি। আমার নীরস কষ্টকর যাত্রাপথে মাধুর্যের স্বপ্নজাল বিস্তার করে তাকে যে মনোরম করে তুলেছিলে তার জন্য তোমাকে ধন্যবাদ। মনটা কিসের বেদনায় ভারাতুর হয়ে উঠল। আধ ঘণ্টাটাক পরে গাড়ি ছাড়লে জানালার বাইরে দৃষ্টি প্রসারিত করে বসে রইলাম। তখন সামনের বেঞ্চে বসে দুটি বেহারি ভদ্রলোকের মধ্যে প্রবলভাবে আলোচনা চলছিল যে ইউরোপ কর্তৃক আবিষ্কৃত যত আশ্চর্য বস্তুই বলো না কেন, তা সে গ্রামোফোনই বলো আর ফটোগ্রাফি বলো, অপূর্ব কিছুই নয়, সবই একদিন আমাদের মধ্যে ছিল। প্রমাণস্বরূপ নব উদ্ভাবিত এরোপ্লেনের সঙ্গে পুষ্পক রথের অভিন্নতা দেখানো হচ্ছিল। ভদ্রলোক দুটির আমার প্রতি ঘন ঘন উৎসুক দৃষ্টিক্ষেপ দেখে ভয় হলো যে হয়তো তাদের আলোচনায় যোগ দিতে আমাকেও সহসা আহ্বান করবেন। মুখখানা গাড়ির বাইরে ঝুঁকিয়ে দিলাম। রাত্রি 8টার সময়ে গাড়ি বারুণী জংশনে পৌঁছিল। বেহারি ভদ্রলোক দুটি নেমে গেলেন। তার খানিকক্ষণ পরে দেখি সেই প্রৌঢ় ভদ্রলোকটি প্ল্যাটফর্ম দিয়ে তাড়াতাড়ি গাড়ির দিকে চলেছেন। মনের মধ্যে কোথায় কোন কোণে ঔৎসুক্য কেমন করে লুকিয়েছিল জানি নে, জানালা দিয়ে মুখ বাড়িয়ে সেকেন্ড ক্লাস গাড়ির দিকে চাইলাম। মনে হলো যে কামরায় মেয়েটির থাকবার কথা তার সামনে দাঁড়িয়ে একজন ফিরিঙ্গি উত্তেজিতভাবে কি বলছে। তাড়াতাড়ি নেবে পড়ে সেকেন্ড ক্লাস কামরার সম্মুখে উপস্থিত হলাম। দেখলাম অতিশয় উত্তেজিত অবস্থায় মেয়েটি অপর দিকের বেঞ্চে গিয়ে বসে রয়েছে। গোলাপ ফুলের মতো মুখখানা অশোক ফুলের মতো লাল হয়ে উঠেছে। আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি আমার কাছে উঠে এসে মেয়েটি বললে, দেখুন, এই লোকটা আমার সঙ্গে ভারী অভদ্র ব্যবহার করেছে। আমি ব্যগ্রকণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি করেছে? আমি যত বলি আমার কাছে টিকিট নেই, বাবার কাছে আছে, ও কিছুতেই শুনবে না। দেখাও দেখাও। অবশেষে হঠাৎ খপ করে এই পর্যন্ত বলে মেয়েটির কণ্ঠ রোধ হয়ে গেল। আমি ব্যস্ত হয়ে বললাম, খপ করে কি করলে বলুন?
আরক্ত মুখে মেয়েটি বললে, খপ করে আমার গালে হাত ঘষে দিলে। আমার শরীরের সমস্ত রক্ত টকবক করে ফুটে উঠল। চেয়ে দেখি লোকটা এক পা করে সরে পড়বার মতলব করছে। ঝাঁপিয়ে গিয়ে তার বাঁ কাঁধের উপর কোটটা শক্ত করে ধরে হিড়হিড় করে টেনে এনে বললাম, কাপুরুষের মতো পালাচ্ছ কোথায়? ডেভিল, আগে হাত জোর করে মেয়েটির কাছে মাপ চাও, তারপর তোমার নিষ্কৃতি। আমার আক্রমণ এবং আস্ফালন দেখে লোকটা ভয়ে যতটা না হোক বিস্ময়ে প্রথমটা বিমূঢ় হয়ে গেল। তারপর সামলে নিয়ে আমাকে আক্রমণের জন্য ঘুষি তুললে আমি ক্ষিপ্রবেগে দুহাতে তার দুই মণিবদ্ধ সজোরে চেপে ধরে একটু মোচড় দিয়ে বললাম, আর একটু মোচড় দিয়ে এমন করতে পারি যে জীবনে হাত দুখানি আর কখনো তুলতে পারবে না। কিন্তু অন্তত কিছুক্ষণের জন্য হাত দুখানায় আমার দরকার আছে। নাও, জোড়হাত করো। বলে তার হাত ছেড়ে দিলাম। আমার হাতের জোরের একটু পরিচয় পেয়ে সে যে দমে গিয়েছিল তাতে সন্দেহ নেই, কিন্তু তবুও সাহস সঞ্চয় করে বললে, আমি তোমাকে পুলিশে দেব। মুখে মদের বিকট দুর্গন্ধ। আমি বললাম, রেল কর্মচারী না হয়ে তুমি টিকিট দেখতে চেয়েছিলে, পুলিশে তো আমি তোমাকে দেবো, কিন্তু তার আগে যা বলছি তা করো। সে সময় প্ল্যাটফর্মে বেশি লোক না থাকলেও একজন একজন করে একসার কৌতূহলী দর্শক জমে গিয়েছিল। তাদের ঠেলে আবির্ভূত হলেন মেয়েটির বাবা, হাতে এক চাঙড় বরফ। ঠান্ডায় হাতটা বোধহয় অসাড় হয়ে এসেছিল, তাড়াতাড়ি বরফটা মেয়ের হাতে দিলেন। মেয়েটি কি বলবার চেষ্টা করলে সেদিকে কর্ণপাত না করে জনতার মধ্যে এগিয়ে এসে বললেন, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তারপর হঠাৎ আমার উপর দৃষ্টি পড়ায় বিরক্তি কুঞ্চিত মুখে বললেন, তুমি এখানে এসে জুটেছ? তুমি এখানে কেন? লোকটার অকারণ অভদ্রতায় আমি প্রথমটা একটু বিমূঢ় হয়ে গেলাম। তারপর দৃঢ় স্বরে বললাম, আপনার অসহায় মেয়েকে অপমান থেকে রক্ষা করবার জন্য আমি এখানে। কে অপমান করলে আমি বা কি রক্ষা করলাম সেসব বিষয়ে সংবাদ নেওয়ার কিছুমাত্র প্রয়োজন বোধ না করে অতি ইতরের মতো খ্যাঁকে গলায় লোকটা আমাকে ধমকে উঠল, পালাও এখান থেকে, ফাজিল ছোকরা কোথাকার। সেই মোকামা ঘাট থেকে জ্বালিয়ে মেরে উনি এখন এসেছেন আমার মেয়েকে রক্ষা করতে। পালাও। বাবা, 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 তুমি বড্ড ভুল করছো বাবা। আর তো কণ্ঠস্বরে চেয়ে দেখলাম মেয়েটির মুখ অপরিসীম কুণ্ঠায় আর বিহলতায় আচ্ছন্ন। বাপ মেয়ের দিকে একবার অপ্রসন্ন দৃষ্টিপাত করে বললে, থাম থাম, কিছু ভুল করছি নে, এরকম লোককে। বোধহয় সকলের চেয়ে বেশি কদর্য গালাগালটা মনে পড়ল না বলে কথাটা শেষ হলো না। আমি বললাম, দেহের মধ্যে এক বিন্দুও মনুষ্যত্ব থাকলে এরকম লোককে ধন্যবাদ না দিন অন্তত গালাগাল দিতেন না। আমাদের কথা যে মিত্রতা ব্যঞ্জক নয়, বচসা প্রসূত, তা বুঝতে পেরে ফিরিঙ্গি লোকটা সাহস পেয়ে এগিয়ে মেয়েটির বাপকে বললে, এই লোকটা অত্যন্ত চোয়ার, আপনি যদি বলেন একে পুলিশে দিই, দেওয়া উচিত। প্রস্থানোদ্যত ফিরিঙ্গি লোকটিকে হাঁক দিয়ে আমি বললাম, দেখো, তুমি যে পুলিশ ডাকতে যাচ্ছ না ছুতো করে সরে পড়ছো তা আমি জানি, কিন্তু যদি পুলিশ ডাকো আমি ওই ইন্টার ক্লাস কামরায় থাকবো, ওখানে এসো, আমি পুলিশের সামনে তোমার নাক ভাঙব। তারপর মেয়েটির বাপকে সম্বোধন করে বললাম, দেখুন, আমি অনেক লোক দেখেছি, কিন্তু আপনার মতো অভদ্র ইতর অপদার্থ লোক একটিও দেখিনি। আপনাকে যে এখনো আপনি বলে সম্বোধন করছি সে শুধু আপনার কন্যার খাতিরে। আপনার মেয়েটি যেমন সুন্দরী তেমনই সুন্দর ব্যবহার, তার প্রতি আমার প্রশংসার শ্রদ্ধার অন্ত নেই। ছুঁচো কোথাকার, ড্যাম স্টুপিড রাস্কেল। মনের মধ্যে কেমন একটা অননুভূতপূর্ব উল্লাস বোধ করতে লাগলাম। আমার দুমুখ অস্ত্রে দুদিক দুরকম, একদিকে লোহার শানিত ফলক, অন্যদিকে পুষ্পগুচ্ছ, একদিকে হলাহল, অন্যদিকে সুধা। যে রস মনের মধ্যে উপভোগ করছিলাম তার পরিবর্তে অন্য রস সৃষ্টি করতে ইচ্ছা হলো না। শান্তভাবে বললাম, আমি ভাবছি আপনার মতো পাঁকের মধ্যে আপনার মেয়ের মতো পঙ্কজিনী কি করে হলো।
শুনে ভদ্রলোকের চোখ দুটো ভাঁটার মতো গোল আর জবা ফুলের মতো লাল হয়ে উঠল। মুখ দিয়ে কথা কিন্তু বেরুলো আগে মেয়ের, শুনুন, দেখুন। আমি তাকিয়ে দেখলাম দুটি চোখে সুগভীর বেদনা। আমি জোড়হাতে বাবার হয়ে ক্ষমা চাচ্ছি, কিন্তু আর আপনি বাবাকে অপমানিত করবেন না। নিমেষের মধ্যে আমার উল্লাস কোথায় লুপ্ত হলো। এ আমি কি করছি? এ যে লোহার ফলাই দুদিকে আঘাত করছে। অত্যন্ত সন্তপ্ত হয়ে বললাম, আমি বুঝতে পারিনি, অন্যায় করেছি। আপনি আমাকে ক্ষমা করবেন, আর আমি কিছুই বলবো না। গার্ড হুইসেলস দিয়ে সবুজ আলো দোলাচ্ছিল। গাড়ি হঠাৎ চলতে আরম্ভ করল। তাড়াতাড়ি উঠতে গিয়ে ভদ্রলোক টাল সামলাতে না পেরে পড়ে যাবার মতো হলেন। আমি ধরে ফেলে গাড়ির ভিতর ঠেলে দিয়ে দৌড় বন্ধ করে দিলাম। তারপর আমার কামরাখানার সামনে এলে উঠে পড়লাম। উঠবার সময় দেখলাম ফিরিঙ্গিটা কাছাকাছি কোথাও ছিল। টপ করে লাফিয়ে সেই সেকেন্ড ক্লাস কামরাটার মধ্যে ঢুকে পড়ল। গাড়িতে উঠে মুখের ঘাম মুছে জানালার ধারে ঠান্ডা হয়ে বসলাম। ভারী হাসি পেতে লাগলো। এ যে রীতিমতো একটা একাঙ্ক নাটিকার অভিনয় হয়ে গেল। যবনিকা পড়েছে কিনা কে জানে, কিন্তু পড়লেই ভালো। আর ভালো লাগে না অমন সুন্দরী চিত্ত বিমুগ্ধকারিণী নায়িকা থাকা সত্ত্বেও। না না, ফিরিঙ্গিটার হৃদয়বৃত্তি আমি অনেকটা বুঝতে পারি। সে আছে মানুষের সেই আদিম যুগের অবস্থায়, যখন অধিকারের কল্পনা মানুষের মনে সবেমাত্র ফুটে উঠছিল, যখন হাতের মধ্যে পাওয়াকেই মানুষ একমাত্র পাওয়া বলে মনে করত। তার ভালো লেগেছে, সুতরাং পাশবিক বল প্রয়োগে পেতে গিয়েছে। কিন্তু বাপের এ কী কাণ্ড! মেয়ের অপমানের কথা শুনে জানতে চায় না ব্যাপারটা কি, অথচ যে ভদ্র সন্তান তার মেয়েকে অপমান হতে রক্ষা করেছে বলে দাবি করছে, অবলীলাক্রমে তাকে অপমানিত করে। ঘৃণায় ও বিরক্তিতে ক্ষুধার উদ্রেক হলো। টিফিন ক্যারিয়ার থেকে খাবার আর ফ্লাস্ক থেকে জল বার করে খেয়ে ঠান্ডা হয়ে জানালার ধারে বসলাম। কিছুক্ষণ পরে গাড়ি একটা ছোট স্টেশনে এসে লাগলো। অর্ধালোকিত প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে বসেছিলাম। হঠাৎ দেখি সেই মেয়েটি আর তার বাবা দ্রুতপদে প্ল্যাটফর্ম দিয়ে আসছে। মেয়েটির হাতে সুটকেস আর বাপের হাতে বেডিং। গুরুভারে দুজনেই পীড়িত, কিন্তু তা সত্ত্বেও অতি দ্রুত এবং ভঙ্গি উদ্বিগ্ন। ব্যাপারটা বুঝতে এক মুহূর্ত বিলম্ব হলো না। চোখাচোখি হলে পাছে মেয়েটি লজ্জা পায়, এই ভেবে তাড়াতাড়ি বেঞ্চের মাঝখানে সরে এলাম। কিন্তু তাতে কোনো ফল হলো না। একটু পরেই দোরটা খুলে গেল। দেখলাম নিচু প্ল্যাটফর্ম থেকে মেয়েটি সুটকেসটা গাড়ির ভিতর রাখবার চেষ্টা করছে। তাড়াতাড়ি উঠে গিয়ে মেয়েটির হাত থেকে সুটকেসটা নিয়ে বেঞ্চের উপর রেখে সরে এলাম। মেয়েটি আমাকে দেখে আরক্ত মুখে এক মুহূর্ত ইতস্তত করলে, তারপর গাড়ির ভিতর উঠে এসে বাপের হাত থেকে বেডিংটা তুলে নিলে। গাড়ির ভিতর এসে আমাকে দেখে মেয়ের দিকে অপ্রসন্ন দৃষ্টিতে চেয়ে বাপ বললে, দেখে শুনে এই গাড়িতেই উঠলে? মেয়েটি বললে, তুমি বলেছিলে প্রথম ইন্টার ক্লাসে উঠতে, তাই উঠেছি বাবা। কণ্ঠস্বরে ভর্ৎসনা সুর। মেয়েটি গাড়ির অপর প্রান্তে জানালার ধারে গিয়ে বসল। আমি গাড়ির দরজা খুলে দিয়ে এক হাতে সুটকেস অপর হাতে হোল্ডল নিয়ে অগ্রসর হলাম। মেয়েটি তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে বললে, উনি কেন যাবেন বাবা? তাহলে আমরাই অন্য কামরায় যাই। আমি ফিরে চেয়ে বললাম, আপনি ব্যস্ত হবেন না, নিশ্চিন্ত হয়ে এ কামরায় থাকুন, আমি পাশের কামরায় আছি। বলে জিনিসপত্র নিয়ে পাশের কামরায় গিয়ে উঠলাম। প্রতি স্টেশনেই গাড়ির দুপাশে লক্ষ্য রেখে চললাম, কিন্তু কোনো স্টেশনেই সেই ফিরিঙ্গিটাকে আর দেখতে পেলাম না। সমস্তিপুরে গাড়ি লাগলে দেখলাম সে সেকেন্ড ক্লাস থেকে নেমে সোজা প্ল্যাটফর্মের অপর দিকে একটা ট্রেনে গিয়ে উঠে পড়ল। আমাদের গাড়ি না ছাড়া পর্যন্ত তার প্রতি সতর্ক দৃষ্টি রাখলাম। তারপর গাড়ি ছেড়ে দিলে নিশ্চিন্ত হয়ে পরিশ্রান্ত দেহকে একটু এলিয়ে দিলাম। নিদ্রার মোহন অঙ্গুলি স্পর্শে কখন ঘুমিয়ে পড়েছিলাম এবং কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি নে। হঠাৎ ঘুম ভেঙে দেখি
একটা বড় স্টেশন। কামরায় একটি বাঙালি ভদ্রলোক ছিলেন। তাকে জিজ্ঞাসা করলাম, এটা কোন স্টেশন মশাই? মজফ্ফরপুর। আপনি কোথায় যাবেন? তাড়াতাড়ি উঠে বসে আমি বললাম, আমি এখানেই নামব। ভদ্রলোক ব্যস্ত হয়ে বললেন, তাহলে নেমে পড়ুন, গাড়ি অনেকক্ষণ এসেছে। একটা কুলি ডেকে নেমে পড়লাম। স্টেশনের বাইরে এসে একটা ঠিকা গাড়ি ভাড়া করে ডাকবাংলোয় উপস্থিত হলাম। প্রাতে উঠে চা খেয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিতোষ মৈত্রের সঙ্গে সাক্ষাৎ করতে বেরিয়ে পড়লাম। তাকে বাবা ডাকে চিঠি দিয়েছিলেন। তাছাড়া আমার সঙ্গেও আর একটা চিঠি ছিল। হাকিমের বাড়ি বার করতে বেশি বিলম্ব হলো না। দেখলাম প্রকাণ্ড কম্পাউন্ডের মধ্যে প্রশস্ত বাংলো। গেট থেকে বাড়ি পর্যন্ত সুরকি ঢালা পথ, দুধারে কেয়ারি করা ফুলের ও বাহারে পাতার গাছ। গেটের থামে পিতলের পাতে ইংরাজিতে পরিতোষবাবুর নাম লেখা। গেট অতিক্রম করে খানিকটা অগ্রসর হয়েছি, হঠাৎ দেখি পথের বাঁ পাশে একটা বড় বেলফুলের গাছের কাছে বসে কালকের রাত্রে সেই মেয়েটি খুরপি দিয়ে গাছের গোড়ার মাটি আলগা করছে। আমাকে দেখতে পেয়ে খুরপি ফেলে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। মুখেই সলজ্জ হাসি, মুখটার মধ্যে রঙিন আলোর মতো, তার মধ্যে আনন্দের আভা। নিরতিশয় বিস্ময়ে বললাম, আপনি এখানে? অতল নীল চক্ষু দুটির চকিত দৃষ্টি আমার দিকে স্থাপিত করে মেয়েটি মৃদুকণ্ঠে বললে, এটা আমাদেরই বাড়ি। একটু চুপ করে থেকে বললে, কালকের ঘটনার জন্য আমরা বাড়িসুদ্ধ সকলে অত্যন্ত দুঃখিত হয়েছি। বাবা আপনার সন্ধানে গাড়ি নিয়ে বেরিয়েছেন। চলুন, বসবেন, চলুন। আমি বললাম, আমার সন্ধানে? আমি যে মজফ্ফরপুরে এসেছি তা কেমন করে জানলেন? আমি কে বলুন দেখি? মেয়েটির মুখে মৃদু হাসির ক্ষীণ রেখা ফুটে উঠল। বললে, কাল রাত্রে বাড়ি পৌঁছে বাবা দেখলেন আপনার বাবার চিঠি এসেছে। সেই চিঠি পাওয়ার আগেই তিনি মোকামাঘাট রওনা হয়েছিলেন। চিঠিতে লেখা আপনার আসবার দিন সময় থেকে বোঝা গেল আপনিই নরেশবাবু। যে বিচিত্র নাটিকার সমস্তিপুর স্টেশনে যবনিকাপাত হয়েছিল বলে মনে করেছিলাম, এমন অপরূপভাবে তার নূতন অঙ্ক আরম্ভ হলো দেখে মনে বিস্ময়ের সীমা ছিল না। বললাম, কিছু মনে করবেন না, আপনার নামটি জানতে পারি কি? মেয়েটি মৃদুকণ্ঠে বললে, গৌরী। মনে মনে বললাম, তা 100 বার। যুক্ত করে নমস্কার করে বললাম, আচ্ছা তাহলে এখন আসি। গৌরী ব্যস্ত হয়ে বললে, বসবেন না? বাবার সঙ্গে দেখা করবেন না? আমি বললাম, না। দুঃখিত স্বরে গৌরী বললে, আপনি তাহলে এখনো আমাদের ক্ষমা করেননি? আমি বললাম, দেখুন, ক্ষমা করা সহজ, কিন্তু ক্ষমা করার পরে অনেক জিনিস শক্ত থাকতেও তো পারে। আমি ডেপুটিগিরি চাকরির জন্য চেষ্টা করব না। গৌরী বললে, কেন? একটু ইতস্তত করে বললাম, এ কথা শুনে যদি মনে কষ্ট পান তাহলে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। ও চাকরির উপর ঘৃণা হয়ে গেছে। কাল ট্রেনের ঘটনা যদি অন্যরকম ঘটত তাহলে শুধু কমিশনার সাহেবেরই কাছে চাকরি ভিক্ষে করে যেতাম না, তার চেয়ে অনেক বড় একটা ভিক্ষে আপনার বাবার কাছেও করে যেতাম। আমার ধৃষ্টতা মার্জনা করবেন। আরক্ত মুখে আমার দিকে একবার দৃষ্টিপাত করেই গৌরী চোখ নত করলে। আবার নমস্কার করে বললাম, আচ্ছা আসি। গৌরী বললে, বাবা জিজ্ঞাসা করলে আপনি কোথায় উঠেছেন বলবো? আমি ঈষৎ হেসে বললাম, বলবেন সে কথা সেই অসভ্য লোকটা কিছুতেই বললে না। বলে অগ্রসর হলাম। কয়েক পদ অগ্রসর হয়ে দেখলাম একটা বেলফুলের গাছে এক ডালে দুটি কুঁড়ি খুব বড় হয়ে উঠেছে। দেখে সে দুটি পাবার জন্য কেমন প্রলোভন হলো। মনের মধ্যে প্রলোভন বৃত্তিটা বোধহয় শানিত হয়ে উঠেছিল, তাই নবজাত গোখরো সাপের বাচ্চার মতো লোভের বস্তু পেলেই ঠোকর দিচ্ছিল।
পিছন ফিরে দেখলাম গৌরী আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বললাম, ভারী চমৎকার বেলফুলের দুটি কুঁড়ি রয়েছে, নিতে পারি? রসুন, আমি দিচ্ছি। বলে গৌরী এগিয়ে এসে তার কোমরে বাঁধা ছোট চামড়ার ব্যাগ থেকে একটা কাঁচি বের করে নত হয়ে কয়েকটা পাতাশুদ্ধ ডালের ডগা কেটে কুঁড়ি দুটি আমার হাতে দিলে। গৌরীকে তার দানের জন্য ছোট একটি ধন্যবাদ দিয়ে গেটের দিকে অগ্রসর হলাম। মনের মধ্যে একটা উদাস আনন্দ, বৈরাগ্যের স্তিমিত বেদনা। কাল রাত্রের অধীর উন্মাদনা ফেনা মুড়ে স্থির অতল জলে পরিণত হয়েছে, কিন্তু তার মধ্যেও লোভ নিঃশব্দ সঞ্চারে কুমিরের মতো সাঁতার কেটে বেড়াচ্ছে। সে এক অদ্ভুত অনুভূতি। বন্ধুরা নিঃশ্বাস রোধ করিয়া এক মনে নরেশের গল্প শুনিতেছে। এমন সময়ে সাইকেল করিয়া কম্পাউন্ডে ম্যাজিস্ট্রেটের আরদালি প্রবেশ করিল। উদ্বিগ্ন মুখে দৃষ্টিপাত করিয়া যতীন্দ্র বলিল, মাটি করলে দেখছি গল্পটাকে, কি খবর নিয়ে আসে কে জানে। আকস্মিক রসভঙ্গে সকলেই মনে মনে ক্ষুব্ধ হইয়াছিল। আরদালি আসিয়া সেলাম করিয়া সমরেন্দ্রর হাতে চিঠি দিল। চিঠি পড়িয়া সমরেন্দ্র বলিল, জরুরি কাজে সাহেব ডেকেছেন, আমাকে উঠতে হলো, কিন্তু আপনার গল্প চালান নরেশদা, এরা সকলে শুনবেন। নরেশ বলিল, খেপেছ? আর কি চালাতে আছে? দৈব যেখানে ছেদ দিয়ে দিলে সেইখানেই শেষ। মনীন্দ্র বলিল, সে হবে না নরেশদা, আজ না বলুন আর একদিন এ গল্পটা বলতে হবে। নরেশ বলিল, আর একদিন আর একটা গল্প বলবো, আজকের ফুল কি 10 দিন পরে ফোটাতে আছে? একটা অসন্তোষের কলরব উঠিল। মলয় বলিল, একটা কথা তাহলে বলুন নরেশদা, এ গল্পের গৌরী কি আমাদের বৌদি? রহস্যব্যঞ্জক হাসি হাসিয়া নরেশ বলিল, সেটা তোমাদের বৌদিদিকে জিজ্ঞাসা করো একদিন, উপসংহারটা ভালো করেই তিনি শোনাবেন। ভূপেন বলিল, বাজে রহস্য নিয়ে মাথা ঘামিও না, এ গল্পের উপসংহারের দিকে একটি সত্যিকারের রহস্য আছে। রহস্যটি বেলফুলের কুঁড়ি তোলা নিয়ে। নরেশদা যখন কুঁড়ি দুইটি চাইলেন, তখন তাকে তুলতে না দিয়ে গৌরী যে নিজে এসে তুলে দিলে, তার অর্থ কী? কুঁড়ি ছিঁড়তে গিয়ে পাছে গাছ নষ্ট হয় সেই ভয়ে, না নিজের হাতে কুঁড়ি দুটি নরেশদাকে দেবার লোভে? অর্থাৎ নরেশদাদার প্রতি প্রেমে, না গাছটির প্রতি মমতায়? ভূপতি বলিল, নরেশদার প্রতি প্রেমে। যতীন ইজি চেয়ারে উঁচু হইয়া উঠিয়া বলিল, কখনো না, গাছটির প্রতি মমতায়। গাছের প্রতি যার যত্ন আছে, সে গাছের ডাল টেনে ছেঁড়া পছন্দ করে না, গাছকে কষ্ট দেওয়ার ভয়ে কাঁচি দিয়ে কাটে। হরিপ্রকাশ বলিল, আর নরেশদার প্রতি যার প্রেম হয়েছে, সে নরেশদার হাতে কাঁচি দেওয়া পছন্দ করে না, নিজ হাতে উপহার দেবার লোভে কাঁচি দিয়ে কাটে। হরিপ্রকাশের বিচারে সকলে উচ্চস্বরে হাস্য করিয়া উঠিল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।